নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে ধন্যবাদ জানাই প্রত্যুষ দাস, নিলয় ভট্টাচার্য, টুম্পা রায়চৌধুরী, পীযূষ সিংহ, গোকুলানন্দ দাস, নবদ্বীপ থেকে দেখছো, প্রণব মালাকার, অনিমেষ দত্ত, শিবাংশু বড়ুয়া, রোহন বিশ্বাস, বিশ্বজিৎ, সন্দীপ, আয়ুষ চক্রবর্তী, সায়ন দাস, সায়নদীপ দাস, সৌম্য সুমন রায়, সৌভিক সরকার, কল্যাণী থেকে দেখছো, রোহিত বর্মা, শালকিয়া, ঐক্যতান দাস, পূর্ব মেদিনীপুর, মহিষাদল। তোমাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ, তোমরা এত ভালোবাসার সাথে আমার ভিডিও দেখছো আর আমার পাশে রয়েছো, তার জন্য। এইভাবেই বন্ধুরা প্রত্যেক ভিডিওর নিচে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলো না। আগের সপ্তাহের রোববার 27শে এপ্রিল আমাদের গন্তব্য ছিল কৃষ্ণনগর। তো যেরকম ভাবা সেরকম আমরা ঘুরতে যাবো বলে ঠিক করেছি, আর আমরা 4 জনে মিলে বেরিয়ে গেছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সকালবেলা একদম 6টার ট্রেনে উঠে 8:30টার সময় কৃষ্ণনগর গেছি। যেহেতু শিয়ালদা থেকে ট্রেন ধরবো সেহেতু একটু আগেই বেরিয়েছিলাম, প্রায় 4:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তোমরা তো দেখলেই বন্ধুরা ভিডিও শুরুতে। কৃষ্ণনগরে নেমেই আমরা প্রথমে চলে গেছিলাম আমঘাটা। কৃষ্ণনগর শিয়ালদা রেলপথের দূরত্ব হলো 99 কিলোমিটার, আর কৃষ্ণনগর সেই স্টেশন। কৃষ্ণনগর লোকালে গেলেই যাত্রাটা ভালো হয়, লালগোলা প্যাসেঞ্জারে ভীষণই ভিড় থাকে। তো যাই হোক, কৃষ্ণনগরে গিয়ে নেমেছি। সেইখান থেকে 8 কিলোমিটার দূরে হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশন। আমঘাটা রেলওয়ে স্টেশন হলো কৃষ্ণনগর নবদ্বীপগামী যে রেলওয়ে স্টেশনটা ছিল, যেটা এককালে চলতো, বর্তমানে কোথায় কাজ চলছে বলে এখন রেল চলাচল বন্ধ। তো সেই স্টেশনের মাঝের একখানা স্টেশন হলো আমঘাটা, যা কৃষ্ণনগর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই আমঘাটা থেকে আবার 1 কিলোমিটার দূরে হচ্ছে গঙ্গাবাস গ্রাম। এই গঙ্গাবাস গ্রামের হরিহর মন্দিরই হলো আজকের আমাদের প্রথম গন্তব্য। এই দেখো বন্ধুরা, এই আমঘাটা স্টেশন থেকে আমরা একদম বাঁ দিকে গঙ্গাবাস গ্রামে ঢুকে গেছি। সমগ্র রাস্তাটা তো সবুজে ঘেরা, অত্যন্ত সুন্দর। আমরা যারা শহরে থাকি তাদের এরকম সবুজ রাস্তা আর গ্রাম বাংলার রাস্তা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমার মায়ের মামাবাড়ি হলো কৃষ্ণনগরে। তো ছোটোবেলা থেকেই আমি কৃষ্ণনগরে যেতাম, তবে বর্তমানে কৃষ্ণনগর দেখলাম অত্যন্ত আধুনিক হয়ে গেছে, সেই পুরনো গ্রাম বাংলাটি কিন্তু আর নেই। যাই হোক, তো আমঘাটায় আমি এই প্রথমবারে এসেছি। আর কৃষ্ণনগর স্টেশন থেকে যখন আমরা বেরোবো তখনই দেখবো সামনে অনেকগুলো স্টেশনের বাইরে টোটো রয়েছে। সেই স্টেশনের বাইরে টোটোগুলো একটু বেশি চার্জ চায়, কিন্তু আমরা যদি আরেকটু আগে চলে আসি তাহলে দেখবো আমঘাটা স্টেশন অবধি টোটো ভাড়া হলো 20 টাকা পার হেড জনপ্রতি। সেই আমঘাটা স্টেশনে নেমে জাস্ট রেল গেটটা ক্রস করে ওপার থেকে আবার 10 টাকা দিয়ে খুব ইজিলি আমরা চলে আসতে পারি হরিহর মন্দিরে। আর আমি যেহেতু একদম স্টেশনের বাইরে থেকেই টোটো ঠিক করে নিয়েছিলাম, টোটো ভাড়া পার হেড পড়েছিল 30 টাকা করে। তো ঠিকঠাকই আছে, একই ব্যাপার। এভাবে আমরা খুব তাড়াতাড়ি আমঘাটা স্টেশন হয়ে গঙ্গাবাস গ্রামের হরিহর মন্দিরে চলে এসেছি। আর এই হরিহর মন্দিরে এই জীবনে প্রথম আমি এসেছি। খুবই সুন্দর এই মন্দিরটা, নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে, এত গাছপালা, আর মন্দিরের ভেতরটা তো সম্পূর্ণ একখানা আলাদা জগৎ। বন্ধুরা, বেশ অনেকদিন বাদে এরকম ভ্রমণের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জানি তোমরা আমার পুজোর ভিডিও দেখতেই ভালোবাসো, কিন্তু এই ভিডিওটা দেখো বন্ধুরা, বেশ অন্যরকম আর তোমাদের ভালোও লাগবে। আর দেখো বন্ধুরা, হরিহর মন্দিরের ভেতরে এই প্রাচীন রথটা আমি দেখতে পেয়ে গেছি। আগে এরকম রথ বাংলার প্রায় প্রত্যেকটা বিষ্ণু মন্দিরেই দেখা যেত। এছাড়াও বাংলার বহু সম্ভ্রান্ত বনেদি বাড়িতেও দেখা যেত। বর্তমানে এরকম সুন্দর রথের গঠনশৈলী কিন্তু আর হয় না। বাচ্চারা মেলা থেকে যে রথগুলো কেনে সেগুলো তো সম্পূর্ণ অন্য রকম। আর এই ধরনের বাংলার পুরনো রথ দেখতে কিন্তু আমার বেশ ভাল লাগে। আর মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে অলকনন্দা নদী, সাথে রয়েছে একটি গোশালাও। আর মন্দিরের পুজো দেওয়ার সময়সূচি হলো সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, আর বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত। সেবায়িতের নাম্বারও মন্দিরের গেটের মধ্যে বেশ ভালো করেই লেখা আছে। কেউ যদি পুজো দিতে চায় অবশ্যই কিন্তু ফোন করে আসতে পারে। অনেক জানা অজানা কাহিনী এই গঙ্গাবাসকে ঘিরে রয়েছে। আসুন সেই সকল কাহিনী ধীরে ধীরে আমরা জেনে নিই। নদিয়ারাজ মহারাজা কৃষ্ণচন্দ্র 1776 খ্রিস্টাব্দে এই হরিহর মন্দির নির্মাণ করেছিল এই গঙ্গাবাস গ্রামে। হরিহর মন্দিরের গঠনশৈলীও বেশ আলাদা, যেহেতু হরি এবং হর এই দুই দেবতার উদ্দেশ্যে নির্মিত এই মন্দির, তাই জন্য মন্দিরের চূড়াও কিন্তু দুটি পিরামিড আকৃতির। বাংলার দেউল আকৃতির মন্দির পরবর্তীতে সংস্কারও করা হয়েছে বহুবার।
বন্ধুরা, এই যে মন্দিরের দেওয়ালে এই সব লেখা, এই লেখাগুলো আমার মোটেও ভাল লাগে না। বাংলার বিভিন্ন মন্দিরে গেলেই দেখি মন্দিরের ফাঁকা দেওয়াল পেলে লোকে যা ইচ্ছা তাই লিখে রাখে, এইগুলো মোটেও ঠিক না। কিন্তু মন্দিরের গঠনশৈলীতে যথেষ্ট অভিনবত্ব রয়েছে, এইটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। মন্দিরের পাশেই রয়েছে কালভৈরব মন্দির, আর মন্দিরের ভেতরে রয়েছে হরিহরের বিগ্রহ, চতুর্ভুজ হরিহর বিগ্রহ, যার একদিক হরি রূপে প্রকাশিত, আরেক দিক হর রূপে প্রকাশিত। একদিকে বিগ্রহে রয়েছে গদা এবং চক্র, আরেক দিকে বিগ্রহ ত্রিশূল এবং বর মুদ্রায় বিরাজ করছেন। তার দুদিকে রয়েছে লক্ষ্মী এবং দেবী পার্বতী বা অন্নপূর্ণা, আর তার পাশে বুড়ো শিব, গোপাল, জগন্নাথ দেব, শ্রীরামচন্দ্রের পদচিহ্ন, অনেকে বলে যে গয়ার বিষ্ণু মন্দিরের বিষ্ণুদেবের পদচিহ্ন, আর হলো মা শীতলা। মা শীতলার মূর্তিও কিন্তু বেশ সুন্দর, কোষ্ঠী পাথরের মধ্যে খোদাই করা মা শীতলার মন্দির। শোনা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র বিপুল অর্থ ব্যয় করে চিত্রকূট পাহাড় থেকে শ্রীরামচন্দ্রের প্রস্তরের এই পদচিহ্ন এখানে এনে প্রতিষ্ঠা করে। অনেকে বলে গয়ায় আমরা শ্রী বিষ্ণুর যে পাদপদ্ম দেখতে পাই তার উল্টো দিকের পাদপদ্ম এই মন্দিরে প্রতিষ্ঠা করা রয়েছে। আর মন্দিরের বাইরেই রয়েছে কালভৈরবের মন্দির, সেখানে রয়েছে হনুমানজির বিগ্রহ, গণপতির বিগ্রহ এবং কালভৈরবের বিগ্রহ কুকুরের ওপর দাঁড়িয়ে রয়েছে। কুকুর হলো কালভৈরবের বাহন। যাই হোক, মন্দিরগুলো পরবর্তীতে সংস্কার হয়েছে বলে তার গঠনশৈলী অনেকটাই পরিবর্তিত হয়েছে, কিন্তু তাও অত্যন্ত সুন্দর এই মন্দিরগুলো। মন্দিরের ঠিক পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে অলকনন্দা নদী। এই অলকনন্দা নদী জলঙ্গির শাখা নদী আর ভাগীরথীতে গিয়ে মিশেছে, তাই অলকনন্দার জল গঙ্গার জলের মতন পবিত্র, এই মনে করেই মহারাজা কৃষ্ণচন্দ্র যখন অনেকটা প্রবীণ বয়সে এসে উপস্থিত, তখন তার জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রকে জমিদারির ভার অর্পণ করে গঙ্গাবাসের জন্য একটি প্রাসাদ নির্মাণ করেন এবং গ্রামের নাম রাখেন গঙ্গাবাস। এই গঙ্গাবাসে পৌষ সংক্রান্তি, বারুণী আর দশহরা উপলক্ষে পুণ্য স্নানের জন্য বহু লোকের সমাগম হতো। মহারাজা কৃষ্ণচন্দ্র যে প্রাসাদ তৈরি করেছিল তার আর কোনো অস্তিত্ব বর্তমানে আর দেখা যায় না। পাশে যে অলকনন্দা নদী বয়ে গেছে তাও এখন রুদ্ধ। মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলার 1189 সালের 22শে আষাঢ়, ইংরাজির 1782 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে পরলোক গমন করে এই গঙ্গাবাসী। এই নদীর তীরেই 1776 সালে ইট দিয়ে এই হরিহর মন্দিরের নির্মাণ করে মহারাজা কৃষ্ণচন্দ্র। মন্দিরের দক্ষিণে মাটি সংলগ্ন পাদপীঠে লাগানো এই প্রস্তর ফলকের ভাবার্থ করলে দেখা যায় যে অজ্ঞ শিব ও বিষ্ণুকে পৃথক পৃথক মনে করে পরস্পরকে বিদ্বেষ করে তাদের ভ্রান্তি দূর করার জন্য ভুবন বিখ্যাত বাজপেয়ী মহারাজা রাজেন্দ্রদেব কৃষ্ণচন্দ্র 1656 শকে গঙ্গাবাসে হরিহরের যুগ্ম বিগ্রহের সাথে উমা এবং রমার বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ তখনকার দিনে দাঁড়িয়ে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র যেটা বুঝেছিলেন হরিহর অভেদ, সেই জিনিসটা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু দেখো বন্ধুরা, সেই সহজ সত্যিটা মেনে নিতে আজও আমাদের কত দ্বিধাদ্বন্দ্ব হয়। আর পেছন দিয়ে বয়ে চলেছে অলকনন্দা নদী, আর কাছেই কোথাও হচ্ছে সুমধুর হরিনাম। এই হরিনাম অলকনন্দা নদীর ধারে শুনতে আমার তো খুব ভালো লাগছিল, তাই জন্য আর পেছনের সাউন্ডটা অফ করলাম না। দেখো বন্ধুরা, জায়গাটা কি সুন্দর। হরিহরতলা এতটাই অফবিট জায়গা, এখানে খুব বিশেষ একখানা ভিড় হয় না। বিশেষ বিশেষ দিনে যখন মন্দিরে পুজো হয় তখন গ্রামবাসীরা গিয়ে মন্দিরে পুজো দেয়। আর দেখো বন্ধুরা, প্রণয় এখানে গরুকে আদর করতে ব্যস্ত, আর ওইদিকে বুবুন ফটোশ্যুট করতে ব্যস্ত। যাই হোক, আমাদের হরিহরতলা তো দারুণ লেগেছে। তারপর আমরা ওইখান থেকে একখানা টোটো করে চলে গেছিলাম আনন্দময়ী তলায় মা আনন্দময়ীর দর্শন করতে। কৃষ্ণনগরের অতি প্রসিদ্ধ জায়গা হলো এই আনন্দময়ী তলা। আমি ছোট থেকেই কৃষ্ণনগর অনেকবার গেছি, আর তার মধ্যে থেকেও বহুবার গেছি আনন্দময়ী তলায়। আর এবার যখন এত বছর বাদে কৃষ্ণনগর গেছি, তখন মায়ের দর্শন করব না, মাকে পুজো দেবো না, তাও আবার হয় নাকি, তাই জন্য আনন্দময়ী তলায় চলে গেছিলাম মাকে দর্শন করতে। অপূর্ব সুন্দর মাতৃবিগ্রহ। মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্র, যিনি কিনা একজন বড় মাপের তন্ত্রসাধক ছিলেন, তিনি
কৃষ্ণনগর রাজবাড়ির কাছেই প্রতিষ্ঠা করেন মা আনন্দময়ীর। আর তবে থেকেই মা এখানে নিত্য পূজিতা, নিত্য বিরাজিতা। আমার মায়ের মামাবাড়ি কৃষ্ণনগরে, তাই জন্য আমি ছোট থেকে অনেকবার গেছি কৃষ্ণনগর। আগে যখন আমার বড় আম্মা মানে আমার বড় দিদা বেঁচে ছিল তখন তো প্রায়ই যেতাম, আর তার মধ্যে অনেকবার যেতাম আনন্দময়ীর কাছে। আর এবার বেশ অনেক বছর বাদে গেছি মা আনন্দময়ীকে দর্শন করতে। মা একই আছে, সময়টা কত তাড়াতাড়ি বদলে যায়। আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, মায়ের কিন্তু রূপের মাধুর্য একটুও কমেনি। সাধারণ কালী মূর্তির থেকে এই মূর্তি কিন্তু বেশ অনেকটাই আলাদা। মা এখানে মহাদেবের ওপর উপবিষ্টা, সম্ভবত বিদ্যারাজ্ঞী রূপ, যা কিনা সাধকের কাছে প্রকাশিত। আসলে মহারাজা গিরিশচন্দ্র তন্ত্র সাধকই ছিলেন, তাই জন্য হয়তো তার ইষ্ট মা আনন্দময়ীরও এরূপ রূপ। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে মা অন্নপূর্ণা আর মহাদেবের মন্দির, এছাড়াও রয়েছে গোপালের মন্দির, আর ওপরে রয়েছে আনন্দময় শিবের মন্দির। বর্তমানে আনন্দময় শিবের মন্দিরে কিন্তু আর উঠতে দেওয়া হয় না, একদম তালা মেরে রেখে দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, আনন্দময়ী তলায় এতদিন বাদে এসে পুজো দিয়ে আমার খুবই ভালো লেগেছে। মা আনন্দময়ীকে দর্শন করার পর আমরা চলে গেছিলাম কৃষ্ণনগরের ঘূর্ণিতে। হ্যাঁ, কৃষ্ণনগর এসেছি, অথচ ঘূর্ণিতে মাটির পুতুল দেখতে যাব না তা তো আর হয় না। তাই জন্য তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আমরা একখানা টোটো নিয়েছিলাম, নিয়ে চলে গেছিলাম সোজা ঘূর্ণিতে। মহারাজা কৃষ্ণচন্দ্র তৎকালীন ঢাকা এবং নাটোর থেকে কুমোরদেরকে এনে কৃষ্ণনগরের এই ঘূর্ণি গ্রামে বসতি স্থাপন করিয়েছিলেন, আর তখন থেকেই ওনারা এই ঘূর্ণিতেই রয়ে গেছেন। এখন ঘূর্ণির মাটির পুতুল কিন্তু জগৎ বিখ্যাত, যদিও মূল্যটা একটু বেশি, কিন্তু দেখতে ভারী ভাল লাগে। তবে এবারে দেখলাম সব দোকানে ভিডিও করতে দিচ্ছে না, গেলেই বলছে ভিডিও করতে দেওয়া হবে না। তো যাই হোক, তার মধ্যেই যতগুলো দোকানে পেরেছি টুকটুক করে একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে। আর কি সুন্দর এখানকার মূর্তিগুলো। মূলত চন্দনা দাস, যে কিনা কৃষ্ণনগরে থাকে, আমার সাবস্ক্রাইবার, ও আমায় বলেছিল তুমি যদি লক্ষ্মী গণেশ কেনো তাহলে একবার কিন্তু ঘূর্ণিতে গিয়ে দেখতে পারো। কিন্তু আমি যে ধরনের লক্ষ্মী গণেশ খুঁজছিলাম সেটা আমি ঘূর্ণিতে দেখতে পাইনি, তাই জন্য কিনিনি। কিন্তু ঘূর্ণির এই অনবদ্য মাটির কাজ দেখতে কার না ভাল লাগে। গেছি যখন প্রাণ ভরে শুধু দেখবো, কিনি না কিনি দেখার ওপর তো কোনো ট্যাক্স লাগে না। আর এই রাজরাজেশ্বরী মায়ের মূর্তিটা দেখো বন্ধুরা, কি সুন্দর। আমি ছোট থেকে এই মায়ের মূর্তিটা এরকমও দেখছি, অনেকটা প্রাচীন মূর্তি। নতুন একখানা রেপ্লিকা মূর্তি তৈরি করেছে দেখলাম, কিন্তু সেটা কিন্তু এতটাও সুন্দর নয়। পুরনো মূর্তিটাই যেন আমার কাছে বেশি সুন্দর। এছাড়া বিভিন্ন ফ্রেমের মধ্যে এরকম মূর্তিগুলো তো রয়েইছে, এইগুলো ওই 2500 থেকে 2600 টাকা, 2700 2800 টাকা এরকম দাম। মানে 2500 থেকে 3000-এর মধ্যে এইগুলো পাওয়া যায়। আর সপরিবার দুর্গা মূর্তি হলে তার দাম তো একটু বাড়বেই, কারণ না সেখানে ফিগার কতগুলো বেশি, তো তাই জন্য সপরিবার মূর্তির দাম একটুখানি বেশি। তবে এই কাজগুলো ঘূর্ণির স্পেশালি দেখতে আমার খুব ভাল লাগে। কি সুন্দর, আর কি কাজ নেই এখানে। যেরকম সুন্দর বিশ্বকর্মা, সেরকম সুন্দর রাম দরবার, সেরকমই সুন্দর মহাদেব, সরস্বতী, সবাই। তাই জন্য এইটা ভাগ করব বলে এই দোকানটায় ঢুকে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর যে সপরিবার দুর্গার কথা তোমাদের বলছিলাম না বন্ধুরা, এই দেখো সপরিবার দুর্গার মূর্তি কতটা নিখুঁত। দাম তো একটু হবেই বন্ধুরা, কিছু করার নেই। মা কালীরও মূর্তি রয়েছে এখানে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তো পুরো বাংলা বিখ্যাত, আর তার মধ্যে বিখ্যাত হলেন বুড়িমা। আর এই বুড়িমার মন্দির আমার চোখের মধ্যে পড়ে গেছিলো যখন গাড়িটা চাষাপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই জন্য বুড়িমার মন্দিরেরও একটু ভিডিও শ্যুট করে রেখেছিলাম। বন্ধুরা, তোমরা যারা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় আসবে তারা কিন্তু বুড়িমার দর্শন করতে ভুলো না। আর যাই হোক বন্ধুরা, আমরা চলে গেছিলাম উকিলপাড়াতে এই গোপাল বিগ্রহের দর্শন করতে। যেহেতু আমার মায়ের মামাবাড়ি কৃষ্ণনগরে, আমি বহুবার কৃষ্ণনগর গেছি, এই মন্দিরেও আমি অনেকবার গেছি। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই, কিন্তু এই মন্দিরে এসে গোপালের বিগ্রহ দেখতে আমার খুব ভাল লাগে। মনে হয় সাক্ষাৎ ছোট্ট একখানা বাচ্চা বসে রয়েছে। এই মন্দিরে গোপাল বিগ্রহের সাথে রয়েছে শালগ্রামজি, নিত্য সেবা হয় দুজনের। বন্ধুরা, তোমরা যারা কৃষ্ণনগর থেকে বসে আমার ভিডিও দেখছো, এই মন্দিরের যদি কোনো রকম ইতিহাস জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু বলো। আর তারপরে অনেকটাই দুপুর হয়ে গেছে, চেতলাঙ্গিয়া কৃষ্ণ মন্দির বন্ধ হয়ে গেছে, তাই জন্য আর ওইদিকে যাইনি। আমরা সোজা চলে গেছি মাদারসাটে খেতে। মাদারসাট তো কৃষ্ণনগরে একখানা বিখ্যাত রেস্তোরাঁ। যখনই আমি কৃষ্ণনগর এখন যাই সবসময় মাদারসাটেই খেতে ভালোবাসি।
মাদারসাটের অ্যাম্বিয়েন্স যেরকম সুন্দর সেরকম সুন্দর এনাদের ব্যবহার। সমগ্র হোটেলটাই কিন্তু গ্রাম্য মহিলাদের দ্বারাই পরিচালিত। মহিলারাই এখানকার কিচেনে রান্না করে, তাও আবার অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। আবার খাবার পরিবেশন করেও মহিলারা, এমনকি অর্ডারটা পর্যন্ত মহিলারাই নেয়। আর এবার গিয়ে তো আমি রীতিমতন অবাক, কারণ না এবারে গিয়ে আমার নতুন সদস্যদের সাথে পরিচয় হলো এই হোটেলের। তারা হলো এই অনন্যারা। এই অত্যাধুনিক যন্ত্রচালিত রোবট যাদের নাম অনন্যা, তারাই কিন্তু প্রত্যেকটা টেবিলে গিয়ে খাবার সার্ভ করে দিয়ে আসছিল। প্রত্যেকটা টেবিলে যা যা অর্ডার করা হচ্ছিল সেই খাবারগুলো টেবিলের সামনে তারাই নিয়ে আসছিল। আর তারপর তো এখানকার দিদিরা রয়েছে যারা কিনা যত্ন সহকারে সেইগুলো আমাদেরকে পরিবেশন করছিল। আর দুপুরবেলা তার উপর আবার আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো মাছে ভাতের আইটেম না নিলে কি আমাদের পেট ভরে? তো তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ফার্স্টেই ভেটকি মাছের পাতুরি কাটলেট, আর তার সাথে ছিল সাদা ভাত, সোনা মুগ ডাল, মাছের মাথা দিয়ে আলু ভাজা, আর প্রেশার কুকার মাটন। আর ওই যে বললাম মাছে ভাতে বাঙালি আমি, আমার একদম কাঁটা চামচ দিয়ে খেতে ইচ্ছা করে না, তার উপর বাঙালি খাবার খাবো তাও আবার কাঁটা চামচ দিয়ে, সেটা তো একদমই মানে আমার দ্বারা হবে না। তাই জন্য হাত দিয়ে মেখে মেখেই খাচ্ছিলাম। আর ওইদিকে বুবুন সেটা রেকর্ড করে আবার রেখেছিল তোমাদেরকে দেখাবে বলে। যাই হোক, সব থেকে লাস্ট আইটেমটা ছিল হচ্ছে আমাদের এই প্রেশার কুকার মাটন, যেটা কিনা হুবহু আমাদের বাড়ির মটনের মতনই তার টেস্ট ছিল, আর বেশ ঝালও ছিল ব্যাপারটা। আর মাটন একটু ঝাল ঝাল খেতেই ভাল লাগে। যাই হোক, আমি তো ওইখান থেকে পেট পুরে মোটামুটি খেয়ে নিয়েছি। নিয়ে তারপর একটু সমগ্র হোটেলটা তোমাদেরকে দেখাবো বলে এদিক ওদিক করে ঘুরে বেরিয়ে হোটেলে শ্যুট করে নিয়েছি। হোটেলটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে। হোটেলে মোটামুটি 400+ বসার সিট। তাও রোববার দিন গিয়ে দেখি একটু বসার সিট বাকি নেই, খালি নেই, পুরো হোটেল ফুল হয়ে গেছে, বাইরে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যেহেতু একটু আগে আগে গেছিলাম তাই জন্য আমরা লাকিলি বসার জায়গাটুকু পেয়ে গেছিলাম। আর এই দেখো বন্ধুরা, অনন্যা রোবটের কথা বলছিলাম, তারা খাবার সার্ভ করতে ব্যস্ত। হোটেলের একটা পোর্শন পুরো কুটিরের মতন, মাদারসাট যেহেতু নাম তাই জন্য নামের সাথে তাল মিলিয়েই সাজানো হয়েছিল। কি সুন্দর টেরাকোটার বিভিন্ন রকম জিনিস দিয়ে এই জায়গাটা সাজানো। এই জায়গাটা কিন্তু নন এসি, আর তার পাশে যে জায়গাগুলো রয়েছে সেইগুলো এসি। আমার সব থেকে ভালো লেগেছে এই পুল সাইডের জায়গাটা, কি সুন্দর সুইমিং পুলের মধ্যে মতন করে একখানা ছোট্ট ঝর্ণা রয়েছে, তার মধ্যে থেকে জল পড়ছে, আর তার চারদিক দিয়ে টেবিল সাজানো, সেইখানে লোকজন খাওয়া দাওয়া করছে। তাই জন্য চট করে পুল সাইডে গিয়েও একটু ভিডিও করে নিয়েছিলাম। এত ভিড়ের মধ্যে ভিডিও করছি, কেউ যে বিরক্ত হয়নি এইটাই মানে অনেক। আর দেখো বন্ধুরা, এখানটায় ওনাদের ডেজার্ট সেকশান, মিষ্টিও অনেক রকমের পাওয়া যাচ্ছিল, কিন্তু সেদিনকে আর এখান থেকে মিষ্টি কিনিনি। তার কারণ ছিল একটা, সেটা ভিডিওর একটু পরে বলছি। এছাড়া তো মকটেল কাউন্টারও এখানে রয়েছে, বেশ ফ্রেশ বিভিন্ন ধরনের মকটেল এখানকার দিদিরা সাথে সাথেই বানিয়ে টেবিলে টেবিলে সার্ভ করছে। মকটেল সেদিনকে যদিও বা খাইনি। আর এই যে কত সুন্দর অত্যাধুনিক টেকনোলজি যুক্ত এই মানে রেস্টুরেন্টটা, দেখেও আমার বেশ অবাক লাগে। রেস্টুরেন্টের কিচেনে যেরকম খুব অত্যাধুনিক যন্ত্র দিয়ে রান্না হয়, সেরকম সার্ভ করারও অভিনব টেকনিক। যাই হোক, ওনারা কিন্তু আবার হোটেলের মানে আপনি ধরুন খেয়ে এলেন, তার পরের দিন ফোন করে আপনার থেকে রিভিউটাও নেয়। এই জিনিসটা আমার খুব ভাল লাগে। যদিও বা কমপ্লেন করার মতন কিচ্ছু হয়নি, ভীষণ অমায়িক ব্যবহার প্রত্যেকের। আর আমি তো এদিক ওদিকে ভিডিও করছি, আর আমার সঙ্গী সাথীরা চলে গেছে বাইরে ফটোশ্যুট করতে। আর বাইরের জায়গাটাও খুব সুন্দর, এই যে কুড়ে ঘরের মতন করে সাজানো। আর আমার বউ এদিক ওদিক জিনিস ঘুরছে আর দেখছে আর দরদাম করছে। যা স্বভাব, যে কোনো জায়গায় গেলেও বাড়ির মা বোন বউ এরা এইসবই করে, সুতরাং এদেরকে আটকে রেখে লাভ নেই। এইখানেও মাটির পুতুল পাওয়া যাচ্ছিল, আর এইখানে যা যা পাওয়া যাচ্ছিলো আমি তাই জন্য তার একখানে ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। বুবুন তো মোটামুটি 3-4 মাসের ফেসবুকে দেওয়ার ডিপি শ্যুট করে রেখে এসেছে। সব জায়গাও খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর কোন জায়গায় ছবি ভালো হয় সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। কখনো কখনো প্রণয়কে দিয়ে ছবি তোলাচ্ছে, কখনো কখনো আমার বউকে দিয়ে, কখনো কখনো আমাকে দিয়ে। আমরাও যদিও বা কম বেশি ছবি ভালোই তুলেছি, একা ওর নামে দোষ দিয়ে লাভ নেই। আর দেখো বন্ধুরা, কৃষ্ণনগর রেখেছি, আর কৃষ্ণনগরের বিখ্যাত
সরপুরিয়া আর সরভাজা, তাই কিনতে চলে গেছিলাম অধরচন্দ্র দাসে। অধরের পুরনো দোকানের মিষ্টিটাও ভালো, নতুন দোকানের মিষ্টিটাও ভালো। আগেরবার যখন এসেছিলাম পুরনো দোকান থেকে মিষ্টি কিনেছিলাম, এবার ভাবলাম এই নতুন দোকানটা থেকে একটু মিষ্টি কিনি। একটা কথা আমি হলপ করে বলতে পারি, কেউ যদি কৃষ্ণনগর যায় আর সে যদি অধরের সরপুরিয়া আর সরভাজা না খায়, তাহলে সে কিন্তু খুব বিশাল বড় একখানা মিস করে ফেলবে। এরপরে চলে গেছিলাম কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলায়। একখানা প্রবাদ কম বেশি যারা কৃষ্ণনগরে থাকে কিংবা যারা নদিয়ায় থাকে তারা হয়তো শুনেই থাকবে, উলার মেয়ে খুনখুনাটি, নদের মেয়ের খোপা, শান্তিপুরের নথ নাড়া দেয় গুপ্তিপাড়ার চোপা। এই উলা গ্রামে একবার বসেছিল মেলা, আর সেখানে কৃষ্ণচন্দ্রের ছোট রানী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র নানান কাজে ব্যস্ত হওয়ার জন্য মহারানীকে নিয়ে যেতে পারলেন না সেই মেলায়। তখন তিনি চৈত্র মাসের একাদশী, শুক্ল একাদশীতে কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণেই শুরু করলেন এই বারোদোলের বিশাল মেলা। 12 জায়গা থেকে গোবিন্দ বিগ্রহ কৃষ্ণনগর রাজবাড়ির অন্দরে আসে। 3 দিন ধরে সাধারণের জন্য বিগ্রহ দর্শন চলে, আর তারপর 1 মাস ধরে এই মেলা চলে এবং রাজবাড়ির অন্দরে বিগ্রহদের সেবা হয়। মদনপুর থেকে মদন গোপাল আসেন, বিরোহীর মদন গোপাল। এছাড়া রাজবাড়ির কুলবিগ্রহ বড়নারায়ণ চন্দ্রজিত রয়েছে, এছাড়াও নদের গোপাল, গড়ের গোপাল আর অনেক বিগ্রহ আসে। আগে অগ্রদ্বীপ থেকে গোপীনাথও আসতেন, কিন্তু বর্তমানে নানান রকম সমস্যা সৃষ্টি হওয়ার কারণে গোপীনাথের আসা কিন্তু বন্ধ হয়ে গেছে। রাজবাড়ির ভেতরে জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, দুর্গা পুজো, বারোদোলের মেলা। প্রথম 3 দিন বিগ্রহ দর্শনের জন্য জনসাধারণ ঢুকতে পারে, আমরা যেহেতু যাইনি তাই প্রবেশও করতে পারিনি। যাই হোক বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছিলো, এবার বাড়ি ফেরার পালা। কৃষ্ণনগর থেকে কে আমার ভিডিও দেখছো সেটাও জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। সবাই ভালো থেকো, আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে। জানি একটু অন্য ধরনের ভিডিও, তাও আশা রাখবো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের ভালোবাসা পাবো।